আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ফার্ম ফিজিক্সের নতুন এমসিকিউ ক্লাসে স্বাগতম। তো আজকে আমাদের যে চ্যাপ্টার উপর এমসিকিউ ক্লাস নেওয়া হবে সেই চ্যাপ্টার নাম হলো পদার্থের গাঠনিকরণ। এক নম্বর কোশ্চেনে কি বলতেছে? এক নম্বর কোশ্চেনে বলতেছে কোনো বস্তুর আয়তন গুণাঙ্ক যদি কে হয় এবং সংলগ্নতা যদি সি হয় এর মধ্যে সম্পর্ক কি? আমরা জানি আয়তন গুণাঙ্ক ও সংলগ্নতার মধ্যে সম্পর্ক হইল আয়তন গুণাঙ্কটা হইল সংলগ্নতার কি বিপরীত। সেজন্য আমরা লিখতাম আয়তন গুণাঙ্ক ইকুয়াল টু 1/c। সংলগ্নতা সি মানে কি সংলগ্নতা, আর কে মানে কি আয়তন গুণাঙ্ক। কে মানে কি আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস, আর সি মানে কি সংলগ্নতা। অথবা আমরা যদি সি লিখতে চাই অতএব সি ইকুয়াল টু লেখা যায় 1/k। তাহলে কোনটা সি ইকুয়াল টু 1/k? এই যে এই নাম্বারটা आंसर। পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি সঠিক? তাহলে যদি পূর্ণ দৃঢ় বস্তু হয়, পূর্ণ দৃঢ় বস্তু মানে হইল পূর্ণ দৃঢ় বস্তু হইল ওই বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু হইল ওই বস্তু তার কোনো বিকৃতি ঘটবে না, এটাকে আমরা বলতেছি পূর্ণ দৃঢ়। আচ্ছা, তাহলে আমরা যদি বল অ্যাপ্লাই করি, যদি বল দিই তাহলে আমরা কি পাবো? যদি আমরা বল দিই তাহলে আমরা বল থেকে আমরা কি পাবো? পীড়ন পাবো। তার মানে আমি যদি বল বাড়াই অথবা পীড়ন বাড়াই তাহলে বিকৃতির কোনো পরিবর্তন ঘটবে না। এরকম কোন গ্রাফটা এই কথাটা আমার ফেল হইলো? পূর্ণ দৃঢ় বস্তুর গ্রাফ হইলো ওই গ্রাফটা যেই গ্রাফে তুমি পীড়ন যদি বাড়াও তাহলে বিকৃতির কোনো পরিবর্তন ঘটবে না। এখানে যদি আমরা খুঁজি তাহলে এখানে এরকমই একটা গ্রাফ আছে, এই গ্রাফটা দ্বারা বুঝিয়ে গেছে পীড়ন যদি আমি বাড়াই বিকৃতির কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। এই যে গ্রাফে কোনো দাগ নাই, তার মানে যদি আমি যতই পীড়ন দিই বিকৃতির কোনো কিছু হবে না। তাহলে কোনটা হবে? সি নাম্বারটা হবে। তারপর কোশ্চেনটা কি বলতেছে কোন বস্তুর আকার বিকৃতির জন্য যে পীড়ন প্রয়োগ করা হয়, আকার বিকৃতির জন্য যে পীড়ন প্রয়োগ করা হয়, যদি আকার পরিবর্তন করতে চাই তাহলে যেই পীড়নটা আমরা প্রয়োগ করি তাকে আমরা বলি কীর্তন পীড়ন। তাকে আমরা বলি কোন পীড়ন? কীর্তন পীড়ন। কোনটা হবে? বি নাম্বারটা হবে। আর যদি দৈর্ঘ্যের পরিবর্তন হয় তখন আমরা বলবো দৈর্ঘ্যের পীড়ন। আর যদি আয়তনের পরিবর্তন হয় মানে আয়তনের বিকৃতি ঘটে তাহলে বলবো আয়তন পীড়ন। আর অসহ পীড়ন হইল সেই যেই বলের কারণে বস্তুটা সর্বনিম্ন যেই বলের কারণে বস্তুটা ভেঙে যায় বা ছিঁড়ে যায়, সর্বনিম্ন যেই বলের কারণে বস্তুটা ভেঙে যায় অথবা ছিঁড়ে যায় তখন আমরা যেই পীড়নটা পাই সেটা হলো অসহ পীড়ন। আর পয়সনের অনুপাত ক্ষেত্রে নিচের কোনটি খাটে না? আমরা জানি পয়সনের অনুপাতের হইল রেশিও হইল -1 থেকে পয়সনের অনুপাত বড় এবং 0.5 থেকে ছোট বা সমান। তাহলে -1 থেকে বড় 0.5 এর বেশি হইতে পারবে। এই যে দেখো এখানে কি লেখা আছে 0.6, তাহলে 0.6 হবে आंसर। আয়তন গুণাঙ্কের মাত্রা কোনটি? তাহলে আয়তন গুণাঙ্কের মাত্রা চাইছে। আয়তন গুণাঙ্ক মানে কি ছিল? আমরা কিভাবে পাইতাম জানি? আয়তন গুণাঙ্ক পাইতাম পীড়ন বাই আয়তনের বিকৃতি। তাহলে আয়তন বিকৃতির সূত্র কি ছিল? আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন। এখান থেকে আমরা পাইতাম পি ইকুয়াল টু এফ বি ভাই এফ বড় হাতের বি এ ছোট হাতের বি। তো এফ বাই এ মানে কি? প্রেশার। আর এটা মানে কি? আয়তন। আর এটার তো কোনো কি হবে না। আয়তনের একক যদি মিটার কিউব হয় আয়তনের পরিবর্তন একক কত হবে? মিটার কিউব হবে। তাহলে মিটার কিউব কাটা, তাহলে এখানে যেই এককটা পাবো সেটা কার একক পাবো? প্রেশারের একক পাবো। আর প্রেশারের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। তো এখানে মাত্রা চেয়েছে, তাহলে এই এককটাকে আমাদের ভাঙতে হবে। তাহলে আমরা যদি একটু ভাঙতে যাই তাহলে আমাদের এখানে নিউটন আছে। নিউটন আমরা কিভাবে পেতাম জানি? এফ ইকুয়াল টু এম এ করলে, এফ ইকুয়াল টু যদি আমি এম এ করি তাহলে আমরা বল পাই। বলের একক কি? নিউটন। আর এম এর একক কি? কেজি। আর এর একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে নিউটনের জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি? কেজি মিটার, বা এটাকে আমরা লিখতে পারি কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 আর এদিকে আছে মিটার ইনভার্স 2। তাহলে আলটিমেটলি আমাদের চলে আসে কেজি মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখন যদি আমরা খেয়াল করি কেজির জন্য আমরা যেই মাত্রাটা ইউজ করি সেটা হলো বড় হাতের এল, আর মিটারের জন্য আমরা যেই মাত্রাটা ইউজ করি সেটা হলো বড় হাতের এল
আর সেকেন্ডের জন্য যে মাত্রাটা ইউজ করি সেটা হলো বড় হাতের টি। তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স টু, এল ইনভার্স টি ইনভার্স টু কয় নাম্বার? এটা ডি নাম্বার। তারপরটা কি বলছে, ইয়ং এর একটি তারে ইয়ং এর গুণাঙ্ক ও বিকৃতির লেখচিত্র নিচের কোনটি? তাহলে আমরা কি জানি ইয়ং এর গুণাঙ্ক কিভাবে পাইছিলাম? খুব বলছিল পীড়ন বিকৃতির কি সমানুপাতিক। তারপর আমরা কি করতাম, তারপর আমরা সমানুপাতিক চিহ্ন উঠাইয়া একটা সমান সমান আর একটা ধ্রুবক আনতাম। তারপর আমরা কি করতাম, তাইলে আমাদের দেখো এই যে এখানে আছে কি পীড়ন, আমরা এই যে এখানে যদি আমাদের কোনো ক্ষেত্রে যদি দৈর্ঘ্যের বিকৃতি ঘটে, তাহলে আমরা যেই ধ্রুবকটা পাইতাম সেই ধ্রুবকটাকে বলতাম ইয়ং এর গুণাঙ্ক, যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করতাম। আর এখানে আমরা যেই বিকৃতিটা বসাইতাম সেটা হলো দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, আর হলো আমরা পীড়নের মতোই থাকলো, পীড়নের মতোই থাকলো, আর এটা থাকলো তোমার যে বিকৃতিটা বসাবো সেটা হলো দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, এখন খেয়াল করি এখানে আমাদের ইয়ং এর গুণাঙ্ক কোন অক্ষ বরাবর বসিয়েছে? ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই। আর যে বিকৃতিটা ঘটছে সেই বিকৃতিটা কোন অক্ষ বরাবর বসিয়েছে? এক্স অক্ষ বরাবর। আর এখানে কি আমাদের পীড়ন সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া আছে? পীড়ন সম্পর্কে কিছু বলা নাই, তাই আমরা ধরে নিব পীড়নটা হলো একটা ধ্রুব সংখ্যা, তাহলে এটাকে আমরা ধরে নিলাম ধ্রুব। আমাদের গ্রাফে যে দুইটা চলক নিয়ে কথা বলবে ওই দুইটা চলককে আমরা চলক হিসেবে ক্রিয়েট করব। আর যদি আমরা যে ইকুয়েশনের মাধ্যমে কোনো গ্রাফ প্লট করব, ওই ইকুয়েশনের বাদ বাকিগুলো ধ্রুবক হয়ে যাবে। যেমন এই ইকুয়েশনে আমরা দেখতেছি যে বিকৃতিটাকে বসেছে এক্স অক্ষে আর ইয়ং এর গুণাঙ্ককে বসেছে ওয়াই অক্ষে, কিন্তু পীড়ন সম্পর্কে কিছু বলা নাই। পীড়ন সম্পর্কে যেহেতু কিছু বলা নাই, তাহলে পীড়নকে আমরা ধ্রুবক ধরে নেব। আচ্ছা, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, এক্স ওয়াই ইকুয়াল টু যদি ধ্রুবক হয় তাহলে গ্রাফটা দেখতে হয় আয়তাকার অতিবৃত্ত বা রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এই যে এ নাম্বারটা হলো এই যে আয়তাকার অতিবৃত্ত বা চাঁদের মতো দেখতে, তাই এটাকে আমরা বলবো, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার এ নাম্বারটা হবে। আবার বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কীর্তন পীড়ন ও কীর্তন বিকৃতির অনুপাতকে কি বলে? কীর্তন পীড়ন ও কীর্তন বিকৃতির অনুপাতকে আমরা বলি দৃঢ়তার গুণাঙ্ক। এই যে এখানে যে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক, আমি আরেকবার একটু লিখে দিই, স্থিতিস্থাপক গুণাঙ্ক টোটাল 3 ধরনের। স্থিতিস্থাপক গুণাঙ্ক টোটাল 3 ধরনের। একটা হলো ইয়ং এর গুণাঙ্ক, একটা হলো আয়তন গুণাঙ্ক, বা এইটাকে বলা হয় অসংনম্যতা, বা এইটার আরেক নাম হলো অসংনম্যতা। অথবা আরেকটা আমরা বলতে পারি, এটার অনেকগুলো নাম আছে, কীর্তন গুণাঙ্ক, মোচর গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, বা ব্যবর্তন গুণাঙ্ক, বা কাঠিন্যের গুণাঙ্ক। এই হলো 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ইয়ং এর গুণাঙ্ক কখন আসে? যখন আমাদের দৈর্ঘ্য, আমরা ইয়ং এর গুণাঙ্ককে ওয়াই দ্বারা প্রকাশ করি। ইয়ং এর গুণাঙ্ক কখন পাই? যখন আমরা উপরে দৈর্ঘ্য পীড়ন বসাবো আর নিচে দৈর্ঘ্য বিকৃতি বসাবো। আর আমরা অসংনমতা বা আয়তন গুণাঙ্ক, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কে দ্বারা প্রকাশ করি, অথবা আমরা বি দ্বারা প্রকাশ, এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি অথবা বি দ্বারা প্রকাশ করি। তো এটা কি? এটা উপরে বসাবো আমরা আয়তন পীড়ন, আর নিচে বসাবো আয়তন বিকৃতি। আর এটার ক্ষেত্রে কি? এটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, উপরে বসাবো কীর্তন পীড়ন, নিচে বসাবো কীর্তন বিকৃতি।
তাইলে দেখো কীর্তন পীড়ন আর কীর্তন বিকৃতির যেই রেশিওটা সেটা হলো কীর্তন গুণাঙ্ক, মোচের গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক। এখানে শুধু দৃঢ়তার গুণাঙ্ক আছে, তাই দৃঢ়তার গুণাঙ্ক তোমরা পাবো না। তারপর বলতেছে 20 মিটার দৈর্ঘ্যে এত প্রস্থ ছেড়ে ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারে এত নিউটন বল প্রয়োগ করা হলো। ঠিক আছে, ভালো কথা। যে একটা দৈর্ঘ্য দেওয়া আছে, যে দৈর্ঘ্যটাকে আমরা বলতেছি আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য মানে বড় হাতের এল, সেটা দেওয়া হচ্ছে 20 মিটার। আর এরিয়া মানে ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার। আর একটি ইস্পাতের তারের প্রান্তে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা হলো 20 নিউটন। আর এখানে বলতেছে ইয়ং এর গুণাঙ্ক কত দেওয়া আছে, 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। এখন বলতেছে বিকৃতি বনাম পীড়নের লেখচিত্রে ও এবি ক্ষেত্রফল কি নির্দেশ করে। তাহলে বিকৃতি বনাম পীড়ন বলছে, তাহলে যেটা যে বনামের আগে যেটা থাকে সেটাকে আমরা নর্মালি ওয়াই অক্ষে বসাই, আর যেটার বনামের পরে যেটা থাকে সেটাকে আমরা নর্মালি এক্স অক্ষে বসাই। এখন যদি আমরা খেয়াল করি ওয়াই অক্ষে, এখানে যদি আমরা এই দুইটাকে কানেক্ট করে দিই, এখানে একটা কি তৈরি হয়েছে, ত্রিভুজ তৈরি হয়েছে। তো ত্রিভুজের সূত্র কি, ত্রিভুজের যে ক্ষেত্র, এটাকে ধরলাম ও, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। তাহলে ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমিতে কি বসাইছি, পীড়ন বসাইছি, আর উচ্চতাতে কি বসাইছি, বিকৃতি বসাইছি। আর এইটা, এই যে এই সূত্রটা কার সমান, এই সূত্রটা হইল একক আয়তনে সঞ্চিত শক্তির, এটাই তো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটাই তো একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে আমরা এটা বুঝলাম, এটাকে একক আয়তনে সঞ্চিত শক্তি যেটা ছিল সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম, ইউ প্রাইম দ্বারা প্রকাশ করতাম। এটা মানে কি একক আয়তনে সঞ্চিত শক্তি। তারপর কি বলছে, তারপরে 8 পরে এই উদ্দীপকের সাহায্যে 9 নম্বর কোশ্চেনটা সলভ করতে হচ্ছে। তো 9 নম্বর কোশ্চেনে বলছে যদি ইয়ং এর গুণাঙ্ক, যদি একটি তারের ইয়ং এর গুণাঙ্ক এত হয় এবং তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলে প্রযুক্ত পীড়ন কত হবে। আচ্ছা, তাহলে পীড়ন চাইছে, পীড়ন মানে কি, আমার কাছে পি চাইছে। তাহলে আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল। তো আমার কাছে যদি আমাদের কাছে এফ বাই এ মানে তো পীড়ন বা প্রেসার, এল বাই এল, তাহলে আমাদের কি ওয়াই বড় ছোট হাতের এল বাই বড় হাতের এল ইকুয়াল টু পি। এখন আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি সম্পর্কে কি বলা আছে দেখো, আমি শুরুতে তারটার দৈর্ঘ্য যেটা ছিল সেটাকে আমরা বললাম এল বড় হাতের এল। তারপর এখানে কি করছে, আমরা 15% বৃদ্ধি করছি। 15% বৃদ্ধি করলে আমাদের যে আগে 15% বৃদ্ধি করছে, তাহলে আমরা যেটা পেলাম এল প্রাইম। তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা প্রকাশ করি ছোট হাতের এল দ্বারা। দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি, শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য। শেষ দৈর্ঘ্য কত ছিল, এল প্লাস 15% অফ এল মাইনাস এল, আলটিমেটলি কত চলে আসে, 15% এল। তাহলে ছোট হাতের এল ইকুয়াল টু এটা চলে আসে। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে কি লাগবে, ছোট হাতের এল বাই বড় হাতের এল লাগবে না, ছোট হাতের এল বাই বড় হাতের এল মানে কত পার্সেন্ট, 15%। তাহলে এখানে আমরা লিখতে পারি ছোট ওয়াই ছোট হাতের এল বাই বড় হাতের এল। ওয়াই এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 2 × 10⁻11, আর ছোট হাতের এল বাই বড় হাতের এল ভ্যালু কত দেওয়া আছে, 15%। 15% এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 15% কি লেখা যায়, 15 বা কত, 100। তাহলে এখান থেকে আমাদের চলে আসবে 3 × 10⁻10 নিউটন বা মিটার। কোন বস্তুর আদি মাত্রা এক্স ও বল প্রযুক্ত হওয়ার পর মাত্রা ওয়াই হলে বিকৃতি কত। তাহলে আদিতে বিকৃতি বলতে কি শিখছিলাম জানি, বিকৃতি মানে পরিবর্তন বাই কি আদি, পরিবর্তন বাই কি আদি। তাহলে আদিতে কত ছিল, আদি মাত্রা কত ছিল এক্স, বল প্রযুক্ত হওয়ার পরে কত হয়েছে ওয়াই। তাহলে পরিবর্তন কত হবে, পরিবর্তন হবে এক্স, আর এই চিহ্নটা দ্বারা বুঝাইছে যদি এক্স এর ভ্যালু বড় হয়, এই চিহ্ন দ্বারা বুঝাইছে যদি এক্স এর ভ্যালু বড় হয় তাহলে এক্স থেকে ওয়াই এর মানটা মাইনাস করবা, যদি ওয়াই এর ভ্যালু বড় হয় তাহলে ওয়াই থেকে এক্স এর মানটা মাইনাস করবে। যদি ওয়াই থেকে এক্স এর মানটা মাইনাস করো, তখন যদি ভ্যালুটা পজিটিভ আসে তাহলে বুঝে যাবা যে এখানে কি হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে।
আর যদি তুমি x থেকে y মাইনাস করার পর দেখো এই ভ্যালুটা পজিটিভ, তার মানে তুমি বুঝবা দৈর্ঘ্য হ্রাস পাইছে, এটাই বুঝেছি দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি, এইখানে এটা বুঝেছি দৈর্ঘ্য x। তাহলে আলটিমেটলি আমাদের x মাইনাস y বাই x, এটা কই, এটার অ্যান্সার কই আছে, ডি নাম্বারটা আছে। y বড় হয়, যদি y বড় হয় তাহলে y থেকে মাইনাস করলে যদি ভ্যালুটা পজিটিভ আসে তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। যদি x এর ভ্যালু বড় হয় তার মানে x থেকে যদি আমরা y টা মাইনাস করি তখন যদি ভ্যালুটা পজিটিভ আসে তখন আমরা বুঝে যাবো যে দৈর্ঘ্যটা কি পাইছে, হ্রাস পাইছে। তারপর 11 নম্বর কোশ্চেন কি বলতেছে, 11 নম্বর কোশ্চেন বলতেছে কিছু পরিমাণ পানিকে তার মোট আয়তনের এত% কি করছে, সংকুচিত করতে কত পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে, সেখানে পানির আয়তন গুণাঙ্ক এত। তো পানির আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে বাল্ক মডুলাস ভি দেওয়া আছে, বাল্ক মডুলাস অথবা কে দ্বারা আমরা আয়তন গুণাঙ্ককে প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি জানি বাল্ক মডুলাস কি ছিল, পীড়ন, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, মানে পরিবর্তন বাই। তো এখানে যদি আমরা লিখি তাহলে পি আর ছোট হাতের ভি বাই বড় হাতের ভি, তাহলে এই বড় হাতের ভিটা উপরে উঠে যাবে, ছোট হাতের ভিটা নিচে যাবে। এখন আমার কি দরকার, এখানে পীড়নটা দরকার, মানে প্রেশারটা দরকার। তাহলে আলটিমেটলি আমরা প্রেশার ইকুয়াল টু লিখতে পারি ভি পরিবর্তন বাই আদি। তো এখন দেখো এখানে বলা আছে তার মোট আয়তনকে 10% সংকুচিত করতে। তাহলে আগে ধরো আদিতে আমার আয়তন ছিল ভি, আর এখন আমাদের যে আয়তন সেটাকে আমি 10% সংকুচিত করতে চাই, মানে আমরা হ্রাস করতে চাই, ভি মাইনাস 10% অফ ভি। পরিবর্তনটা কিভাবে পাবো, পরিবর্তনটা হলো ছোট হাতের ভি, তাহলে হলো ভি মাইনাস ভি প্রাইম। তাহলে ভি কত, ভি 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 প্রাইম কত, ভি মাইনাস 10%, 10 মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস ভি। তাহলে আলটিমেটলি এখানে আসে 10% অফ ভি। তাহলে ছোট হাতের ভি বাই বড় হাতের ভি কত পার্সেন্ট, 10%। এখানে দেখো বাল্ক মডুলাস কত দেওয়া আছে, বাল্ক মডুলাস দেওয়া আছে 2 × 10⁹, আর ছোট হাতের ভি বাই বড় হাতের ভি মানে হলো কত পার্সেন্ট, 10%। যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে চলে আসবে, 2 × 10⁸, আর প্রেশার একক নিউটন পার মিটার স্কয়ার। আর এখান থেকে আমরা যদি এখানে 2 × 10⁸ আছে না, নাই, কিন্তু একটু কমায় দিছে, কমায় যদি আমরা একটু চিন্তা করতে যাই এটাকে এভাবে লেখা যায় 0.02 ইন্টু 10⁻, কত, 10। 2 × 10⁸ যে কথা, 0.02 × 10⁻10 ও সেম কথা। তারপরে কোশ্চেনটা কি বলতেছে, বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকারের পরিবর্তন হয়, আকারের পরিবর্তন হয়েছে মানে বিকৃতি হয়েছে, তাকে কি বলবো, তাহলে আকারের যদি বিকৃতি হয় তাহলে তাকে কি বলবো, আকার বিকৃতি। আর আকার বিকৃতি কোথায় ঘটে, ওই যে কীর্তন বিকৃতি, ওটার নাম আরেকটা হইতে পারে কি আকার বিকৃতিও হইতে পারে। তারপর বলছে পীড়নের মাত্রা কত, পীড়ন মানে কি চাপ, পীড়ন মানে কি চাপ, পি ইকুয়াল টু কি এফ বাই এ। তাহলে এটার মাত্রা কি হবে নিউটন, আর এটা কি মিটার স্কোয়ার। আর নিউটন মানে কি, এই যেটা আমরা দেখছিলাম এফ ইকুয়াল টু কিভাবে করবো, এম এ করবো, এটা মানে হলো নিউটন, আর এটা মানে হলো কেজি, এটা মানে হলো মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 2, আর এখানে আছে মিটার স্কোয়ার। আলটিমেটলি তোমার চলে আসবে কেজি মিটার ইনভার্স এস ইনভার্স 2। তাহলে কেজির জন্য আমাদের যে মাত্রাটা আসে সেটা হচ্ছে বড় হাতের এম, মিটারের জন্য যে মাত্রাটা আসে সেটা হলো বড় হাতের এল ইনভার্স, আর সেকেন্ডের জন্য যে মাত্রাটা আসে সেটা হলো বড় হাতের টি, টি ইনভার্স 2। এম এল ইনভার্স 1, টি ইনভার্স 2, এম এল ইনভার্স 1, টি ইনভার্স 2। আবার কি বলছে, 2 মিটার দৈর্ঘ্য এত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের প্রান্তে 20 নিউটন বল প্রয়োগ করা হলে ইয়ং এর গুণাঙ্ক এত, তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত। তাহলে তোমার বড় হাতের এল দেওয়া আছে 2 মিটার, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার। তো 1 মিলিমিটার স্কোয়ার থেকে আমরা মিটার স্কোয়ার নিতে কি করি, এইভাবে আমরা লিখি 1 মিলিমিটার ইন্টু হোল স্কোয়ার। আর 1 মিলিমিটার মানে কত 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 মিটার, 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার, 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এরিয়া চলে আসে 10⁻6 মিটার স্কোয়ার। তারপর আর কি আছে, বল দেওয়া আছে কত নিউটন, 20 নিউটন। আচ্ছা, তারপর কি দেওয়া আছে, ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়াল টু দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার ইনভার্স 2। তারপর হলো দৈর্ঘ্য বৃদ্ধি চাইছে, মানে ছোট হাতের এল চাইছে, y ইকুয়াল টু কি এ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল। এখন দেখো দৈর্ঘ্য বৃদ্ধি মানে ছোট হাতের এল লাগবে, এ বড় হাতের এল বাই এ ওয়াই।
তাহলে এফ কত, এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হলো 20 নিউটন, আর আদি দৈর্ঘ্য এল কত মিটার, 2 মিটার, আর ক্ষেত্রফল কত 10⁻⁻6, আর ইয়ং এর গুণাঙ্ক কত 2 × 10⁻11। আলটিমেটলি দৈর্ঘ্য বৃদ্ধিটা কত চলে আসে, যদি আমরা হিসাব নিকাশ করি দৈর্ঘ্য বৃদ্ধিটা চলে আসে 2 × 10⁻⁴ মিটার। তারপরটা বলতেছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত 2 মিলিমিটার স্কোয়ার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a = 2 মিলিমিটার স্কোয়ার। তো 2 মিলিমিটার স্কোয়ার মানে কিন্তু আমাদের এই যে 1 মিলিমিটার স্কোয়ার এভাবে আমরা লিখতে পারি। 1 মিলিমিটার স্কোয়ার মানে কত 10⁻³ মিটার, আর হোল স্কোয়ার মানে 2 × 10⁻⁶ মিটার স্কোয়ার। তাহলে খেয়াল করো কি বলছে, বল যদি দ্বিগুণ হয় মানে আগে তোমার ক্ষেত্রফল কত ছিল 1 মিলিমিটার স্কোয়ার, মানে এটা হলো তোমার a2। আগে ক্ষেত্রফল কত ছিল, আগে ক্ষেত্রফল ছিল 10⁻⁶ মিটার স্কোয়ার। তাহলে আমরা আগের ক্ষেত্রফলটাকে ধরলাম a1, এটা হলো 10⁻⁶ মিটার স্কোয়ার। 14 নম্বর আর কি 14, এই যে এখানে পরবর্তী দুইটা কোশ্চেন সলভ করতে বলছে, মানে 14 নম্বর আর 15 নম্বর কোশ্চেনটা এখান থেকে সলভ করতে বলছে এই উদ্দীপকের সাহায্যে। তো খেয়াল করি, তাহলে a1 পাইছি, a1 কত 10⁻⁶, তাহলে এই যে 10⁻⁶ এর বদলে আমরা কি লিখতে পারি, a1 লিখতে পারি। তাহলে a2 = কি 2a1, এটা পাইছি। তারপর আবার কি বলছে, বল দ্বিগুণ করা হলে, আগে বল কত ছিল, আগে ছিল বল 20 নিউটন, এখন বল করছে দ্বিগুণ। তাহলে আমরা ধরলাম আগে যে বল পাইছিলাম সেই বলটাকে আমরা ধরে নিলাম f1, আর এখন যে বলটা পাবো সেটা হলো f2, কিন্তু সেটা আগেরটার কয় গুণ, দ্বিগুণ। তাহলে আমরা আবার প্রথমটার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি ধরলাম l1, আর দ্বিতীয়টার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি ধরলাম l2। এখন বলতেছে l2 পূর্বের কত গুণ সেটা জানতে চাইছে, l2 = হোয়াট, l1। ইস্পাতের তারের উপরে এই কাজটা করতেছি, তার মানে প্রথম ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক যা থাকবে দ্বিতীয় ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক সেম থাকবে, মানে দুটার ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক সেম। আর যেহেতু আদি দৈর্ঘ্য সম্পর্কে কিছু বলে নাই, তার মানে আদি দৈর্ঘ্যটা আমরা সেম ধরে নিব। ঠিক আছে, আদি দৈর্ঘ্য সম্পর্কে যেহেতু কিছু বলে নাই, আদি দৈর্ঘ্যটা আমরা সেম ধরে নিব। ইয়ং এর গুণাঙ্কটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি হবে y = যেহেতু ওয়াইটা ফিক্স আর বলটা চেঞ্জ হইতেছে, তাহলে f1 বড় হাতের l, আদি দৈর্ঘ্য কিন্তু ফিক্স, তাহলে আমরা 1 লিখলাম না, ক্ষেত্রফলটাও চেঞ্জ হইতেছে তাহলে a1, আর দৈর্ঘ্য বৃদ্ধিটাও চেঞ্জ হইতেছে তাহলে l1। তাহলে l1 = আমরা কি লিখতে পারি, l1 = লিখতে পারি y l f1 বাই a1। তারপর আমরা যদি l2 লিখতে চাই, l2 = আমরা সেম ভাবে লিখতে পারবো y l, এখানে ফোর্সের পরিবর্তন হয়েছে, তাহলে f1 এর জায়গায় f2 বসাবা, a1 এর জায়গায় a2 বসাবা, তাহলে হলো y l f2 মানে কি 2f1 না, f2 মানে হলো 2f1, আর a2 মানে কি, a2 মানে কত 2a1। তাইলে আমরা যদি একটু কাটসাট করি, 2 2 কাটা, তাহলে আলটিমেটলি আমাদের চলে আসতেছে y l f1 বাই a1। তাহলে l2 = এটা চলে আসতেছে। এখান থেকে যদি আমরা আরেকটু লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারতেছি যে এখানে খেয়াল করতেছি l2 = y l f1 বাই a1, y l f1 বাই a1, এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ। তাহলে y l f1 বাই a1 এটার ভ্যালু কত, l1। তাহলে l2 = আমরা লিখতে পারতেছি l1। তাহলে কত গুণ হয়েছে, পূর্বেরটা f2টা পূর্বেরটার কত গুণ হয়েছে, 1 গুণ হয়েছে। তাহলে অ্যান্সার কত হবে, 1। নিচে কোনটি পয়সনের অনুপাত, নিচে কোনটি হইতে পারে না, পয়সনের অনুপাতের রেঞ্জটা কি ছিল, -1 এর সমান বা -1 থেকে বড়, আর 0.5 এর সমান বা 0.5 থেকে ছোট। যদি দেখো 0.5 এর বেশি ভ্যালু আছে তাহলে ওইটা হবে না। আবার যদি দেখো -1 এর চেয়ে আরো আগে ভ্যালু আছে, -1 এর চেয়ে মানে কম আছে, -1 এর চেয়ে কম আছে, মানে -2 -1.01 -1 থেকে কম, অথবা 0.5 এর -1 থেকে কম, অথবা 0.5 এর বেশি, এই ভ্যালুটা আমাদের গ্রহণযোগ্য না। -1 থেকে কম আর 0.5 থেকে বেশি রেঞ্জ যে অপশনগুলো দেওয়া থাকবে এটা খেয়াল করবা, -1 থেকে বড় ছোট কোন মান আছে, আর 0.5 থেকে বড় কোন মান আসে, এরকম টাইপের যে মানগুলো থাকবে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে এখানে খেয়াল করো 0.5 থেকে বড় কোন মান, 0.5 থেকে এই যে 1, 0.5 থেকে কিন্তু বড়, তাহলে এটা হবে না। এই কোশ্চেনটা কি বলতেছে যে পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র ঢাল কি নির্দেশ। এখানে খেয়াল করি পীড়ন বনাম বিকৃতি বলছে, শুরুতে পীড়ন বলছে, তাহলে পীড়নকে আমরা রাখবো y অক্ষে,
আর বিকৃতিটা রাখবো এক্স অক্ষে। এখন আমরা কি জানি পীড়ন আর বিকৃতির মধ্যে সম্পর্ক কি ছিল? হুকের সূত্র অনুসারে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্ন উঠাইলে আমরা এটা কি পাইতাম? স্থিতিস্থাপক গুণাঙ্ক পাইতাম। পীড়ন আর এখান থেকে আমরা সমানুপাতিক চিহ্ন উঠাইলাম, তাহলে একটা ধ্রুবক পাইবো, যে ধ্রুবকটাকে বলা হয় কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবক কি গুণাঙ্ক? স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবক কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর এই পাশে কি আছে? পীড়ন। আর এই পাশে কি আছে? বিকৃতি। তাহলে আমরা যদি খেয়াল করি পীড়নকে কোন অক্ষে বসেছি? ওয়াই অক্ষে। তাহলে এটা নিচে লিখলাম ওয়াই। আর বিকৃতিকে কোন অক্ষে বসেছি? এক্স অক্ষে। এটা নিচে লিখলাম এক্স। তাহলে আমরা যদি সমীকরণ মিলাইতে চাই, এখানে কি এটা একটা ধ্রুবক না? আর আমরা জানি ধ্রুবককে আমরা কি বলতে পারি? ঢাল বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কি? এম এক্স। তাহলে এখানে পীড়ন বনাম বিকৃতি লেখচিত্রে ঢাল কি নির্দেশ করতেছে? স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্দেশ করতেছে। তাহলে কোনটা অ্যান্সার? এ নাম্বারটা অ্যান্সার। তারপরটা কি বলতেছে? এসআই এককে পীড়নের একক কোনটি? আচ্ছা, পীড়ন মানে কি ছিল? এফ বাই এ ছিল। বলের একক কি? নিউটন। আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। তাহলে এসআই এটা ছিল এসআই একক। তাহলে এসআই এককে পীড়নের একক কি? নিউটন আর মিটার স্কোয়ার। বি নাম্বার। সি নাম্বার কি বলতেছে? পয়সনের অনুপাতে মান কোনটি? আমরা জানি পয়সনের অনুপাত কি ছিল? -1 থেকে বড় অথবা তার সমান এবং 0.5 থেকে ছোট অথবা তার সমান ছিল। তাহলে কোনটা হবে? বি নাম্বার। এখানে বলতেছে দৈর্ঘ্য প্রসারণ স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ ও ভারের সঠিক লেখচিত্র কোনটি? তো ভার বলতে কি বোঝায়? বল বোঝায়। তো বল বা ভার আর দৈর্ঘ্য প্রসারণের মধ্যে কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। কিভাবে বুঝলেন ভাই? আমরা কি জানি? ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল। তাহলে এখান থেকে আমরা যদি লিখি ওয়াই এ ছোট হাতের এল ইকুয়াল টু বড় এফ বড় হাতের এল। তো এখানে আমাদের এই গ্রাফে কাকে কাকে নিয়ে কথা বলছে? এই যে দৈর্ঘ্য প্রসারণ মানে দৈর্ঘ্য বৃদ্ধি আর ভার অথবা বলকে নিয়ে কথা বলছে। তাহলে বাকি সবগুলো কি হবে? ধ্রুবক হতে পারি। এখান থেকে লিখতে পারি এল বাই ওয়াই এ ইন্টু এফ। আচ্ছা, এখন খেয়াল করো এল কে মানে দৈর্ঘ্য বৃদ্ধিকে কোন অক্ষে বসাইছো? ওয়াই অক্ষে বসাইছো। আর এইগুলো যেহেতু তোমার এল আর এফ নিয়ে তোমার গ্রাফ চাইছে, তাহলে বাকি সবগুলো ধ্রুবক। তাহলে এটা হলো ধ্রুবক। আর ধ্রুবককে আমরা কি হিসাবে প্রকাশ করি? ঢাল হিসাবে প্রকাশ করি। আর এই এফ কে কোন অক্ষে বসাইছো? ভার বা এফ কে বসাইছো এক্স অক্ষে। তাহলে এই গ্রাফটা কার মতো আসে? ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো। গ্রাফ কোনটা? এ নাম্বারটা। আবার নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? আমরা জানি বিকৃতি হলো মাত্রাবিহীন, কারণ বিকৃতির সূত্র কি ছিল? বিকৃতির সূত্র ছিল দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি এর একক মিটার, এটার একক মিটার। তাহলে মিটার মিটার কাটা যায়, বিকৃতির কোনো একক থাকে না। আবার কি বলছে? 1 মিটার দীর্ঘ ও এত নিউটন বল প্রয়োগে দৈর্ঘ্য বৃদ্ধি গেল এত। তাহলে ইয়ং এর গুণাঙ্ক কত? তাহলে আমরা কি জানি? এখানে 1 মিটার দীর্ঘ, তাহলে বড় হাতের এল কত? 1 মিটার। আর এখানে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার মানে কি? প্রেসার দেওয়া আছে, প্রেসার বা পীড়ন দেওয়া আছে। পীড়ন দেওয়া আছে 10⁵, মানে এখানে পীড়ন দেওয়া আছে 10⁵ নিউটন স্কয়ার। আর বল প্রয়োগে আচ্ছা এত নিউটন আর কি এখানে বুঝাইতেছে একক ক্ষেত্রফলে এত নিউটন বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, আর এখানে বলছে দৈর্ঘ্য বৃদ্ধি কত গেল? দৈর্ঘ্য বৃদ্ধি মানে ছোট হাতের এল কত গেছে? 0.001 মিটার। আর এখানে ইয়ং এর গুণাঙ্ক মানে ওয়াই চেয়েছে। তাহলে আমরা সূত্র কি জানি? ওয়াই ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। পীড়ন তো দেওয়াই আছে, পীড়ন বাই বিকৃতি। বিকৃতি মানে কি? ছোট হাতের এল বাই বড় হাতের এল। পীড়ন তো মানে প্রেসার তো দেওয়া আছে, ছোট হাতের এল এটা চলে যাবে উপরে। তাহলে এখানে কি 10⁵ 1 আর এটা হলো 0.001। তাহলে এখানে কত চলে আসবে? এখানে চলে আসবে 8। আর কি এখানে 24 থেকে 31, 25-এর পর 31 কেন? ওই যে আগে যেই এমসিইউ গুলো ছিল এর আগে, সেগুলো আর কি আমাদের শর্ট সিলেবাসে নেই। তো শর্ট সিলেবাসে যেগুলো আছে, যেই টাইপের এমসিইউ গুলো আছে ওগুলো নেওয়া হয়েছে। আয়তন গুণাঙ্কের অন্য নাম কি? অসংনম্যতা। এটা আমরা আগে দেখাইছিলাম।
যে স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 ধরনের, ওইটাই আমরা লিখে দিছিলাম আয়তন গুণাঙ্কের। আরেকটা হলো অসংলম্বতা। আবারটা কি বলছে, দৈর্ঘ্য বিকৃতি ও পার্শ্ব বিকৃতির লেখচিত্রের প্রকৃতি কোনটি? আমরা কি জানি, পয়সনের অনুপাতে আমরা পাই, উপরে লিখি আমরা পার্শ্ব বিকৃতি, নিচে আমরা লিখি দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি গুণ সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি। এখন খেয়াল করো, আচ্ছা এটা কিন্তু আমরা এই পাশে করে একটু সুন্দরভাবে লিখি পার্শ্ব বিকৃতি। এখানে খেয়াল করি পার্শ্ব বিকৃতিতে কোন অক্ষে বসেছি, ওয়াই অক্ষে। আর সিগমা যে কোনো উপাদানের জন্য পয়সনের অনুপাত কি থাকে, একটা ফিক্স ভ্যালু থাকে। তাহলে সিগমার ভ্যালু কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আর দৈর্ঘ্য বিকৃতিকে কোন অক্ষে বসেছো, এক্স অক্ষে বসেছো। আর এই যে আমরা যে কনস্ট্যান্টটা পাইলাম, এটাকে আমরা কি বলি, ঢাল হিসাবে গণ্য করি। তাহলে এটা কি আসলো, ওয়াই ইকুয়াল টু এম এক্স আসলো। ওয়াই ইকুয়াল টু এম এক্স এর গ্রাফ কোনটা, এই যে ডি নাম্বারটা। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা খেয়াল করে কি বলছে, কোন একটা তারকে কেটে সমান দুইটা টুকরায় ভাগ করছো। তার মানে যদি একটা তার এরকম হয়, এটাকে তুমি কেটে দুইটা ভাগ করছো, তার মানে এদিকে একটা ভাগ পাবা ধরো, আর এদিকে একটা ভাগ পাবা। এখন দেখো বলছে এতে অসহভার পূর্বের কত গুণ হবে। তাহলে আমরা কি জানি, অসহভার ইকুয়াল টু জানি অসহপীড়ন, অসহপীড়ন, অসহপীড়ন গুণ কি, ক্ষেত্রফল। তো এখানে খেয়াল করি, যদি যেহেতু তোমার দুইটা কোনো তারকে মানে একই উপাদান তার, যদি এটা ইস্পাতের হয় তাহলে কেটে দুই ভাগ করছো, তার মানে এটাও ইস্পাতের এটাও তো ইস্পাতের। তাহলে তারটা কি একই উপাদানের, তার জন্য কি হবে, এই অসহপীড়নটা ফিক্স থাকবে, এটাও কনস্ট্যান্ট থাকবে। আর এখানে এখানে খেয়াল করো, এখানে তোমার এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, কাটার পরও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই থাকবে। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও কোনো পরিবর্তন হয় না, তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও কনস্ট্যান্ট। তাহলে অসহভারটাও কি থাকবে, অসহভারটাও কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, মানে ধ্রুবক থাকবে। অসহভারটাও কি থাকবে, ধ্রুবকই থাকবে। যেহেতু তোমার অসহপীড়ন যখন কাটো নাই তখন যা ছিল এখনো সেম আছে, আবার তুমি যখন কাটো নাই তখন যদি ক্ষেত্রফল এ থাকে, কাটার পরও ক্ষেত্রফল কি আছে, এই আছে। তার মানে কোনো পরিবর্তন হয় নাই, তার মানে অসহভারটা কি ধ্রুবক। তার মানে পূর্বে যেই অসহভারটা পাবা, পরবর্তীতেও সেম পরিমাণ অসহভার পাবা। যদি তারকে কেটে ফেলো, দুই টুকরায় ভাগ করে ফেলো, দৈর্ঘ্যের পরিবর্তন হবে ঠিক আছে, কিন্তু তোমার কি হবে না, অসহভারের কোনো পরিবর্তন হবে না। তারপরে কি বলতেছে, তারপরের কোশ্চেনটা বলতেছে 2 মিটার লম্বা, মানে এল এর ভ্যালু দেওয়া আছে 2 মিটার, আর 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে আর এর ভ্যালু দেওয়া আছে 2 মিলিমিটার। তারপর কি দেওয়া আছে, 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, মানে আর ইকুয়াল টু 2 মিলিমিটার, 2 × 10⁻³ মিটার। আর বলছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি এত হলে, মানে এল এর ভ্যালু দেওয়া আছে 0.25 মিলিমিটার। 0.25 মিলিমিটার মানে কি, 0.25 × 10⁻³ মিটার। তারপর কি বলছে, তারটির ব্যাসার্ধ কত হ্রাস পাবে, মানে ব্যাসার্ধ কত হ্রাস পাবে সেটা দ্বারা বুঝাইতেছে ডেল আর এর ভ্যালুটা কত কত হ্রাস পাবে, মানে পরিবর্তন কত হবে। ওকে, এখানে আমার পয়সনের অনুপাত দেওয়া আছে, পয়সনের অনুপাত দেওয়া আছে কত, 0.2। পয়সনের রেশিওর অনুপাত কি ছিল, পার্শ্ব বিকৃতি বাই কি দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি কয় ধরনের ছিল, 2 ধরনের ছিল। একটা ছিল তোমার ব্যাসার্ধ, আর একটা কি ছিল, ব্যাস। তো ব্যাসার্ধ যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখবো, ব্যাসার্ধের পরিবর্তন বাই আদি ব্যাসার্ধ ডিভাইডেড দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। আর যদি আমার কাছে এখানে ব্যাসের ভ্যালু দেওয়া থাকতো, যদি ব্যাস দেওয়া থাকতো তাহলে সূত্রটা কি হইতো, যে সিগমা ইকুয়াল টু পয়সনের অনুপাত ইকুয়াল টু ব্যাসের পরিবর্তন বাই আদি ব্যাস ইকুয়াল টু দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। আচ্ছা, এখানে যেহেতু ব্যাসার্ধের ভ্যালু গুলা দেওয়া আছে, তাহলে আমরা কোন সূত্রটাই ব্যবহার করবো, এই সূত্রটা। এখানে সামনে দিলেও কোনো সমস্যা হতো না, এই সামনে যদি মাইনাস দাও, এই মাইনাসটা দ্বারা কি বুঝতেছে, হ্রাস পাবে। আর আমরা যেহেতু এমসিকিউ করতেছে, আমাদের তো কাউকে দেখাইতে হবে না, তো আমরা মাইনাসটা না দিয়ে আমরা করি। মাইনাস দিতে পারতাম, না দিলেও কোনো সমস্যা নাই, মাইনাস দ্বারা বুঝাই যে তোমার ব্যাসার্ধটা কি পাবে, হ্রাস পাবে। তো যাই হোক, আমার কাছে কি চাইছে, আমার কাছে চাইছে ব্যাসার্ধ কত হ্রাস পাবে, মানে ছোট হাতের ডেল আর চাইছে। তাহলে আমার কাছে ব্যাসার্ধ কত হ্রাস পাবে, তার মানে কি চাইছে, ডেল আর চাইছে। এখান থেকে আমরা যদি একটু ই করি, তাহলে এরকম কিছু একটা চলে আসবে। তাহলে ডেল আর ইকুয়াল টু কত, সিগমা আর এল বাই ছোট হাতের এল।
সিগমার ভ্যালু কত দেওয়া আছে 0.2, আর ব্যাসার্ধের ভ্যালু কত দেওয়া আছে 2 × 10⁻³ আর ছোট হাতের এল কত দেওয়া আছে 0.25 × 10⁻³ আর এখানে আদি দৈর্ঘ্য কত 2 মিটার। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের চলে আসবে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে চলে আসবে 5 × 10⁻8। আর এইটার তো কোনো একক নাই, কারণ কি উপরেও তোমার মিটার কাটা যাবে, উপরেও মিটার কাটা যাবে, তাহলে কোনো একক থাকবে না, এটাও কি বিহীন, একক বিহীন। 5 × 10⁻8। তারপর একটা কি বলছে, কোনো তারের অসহপীড়ন নির্ভর করে কার উপর, প্রস্থচ্ছেদের আকৃতির উপর, দৈর্ঘ্যের উপর না, উপাদানের উপর নির্ভর করে। অসহপীড়নটা নির্ভর করে উপাদানের উপর। উপাদান যদি তোমার ফিক্স থাকে, অসহপীড়নটা কি থাকবে, ফিক্স থাকবে। ইয়ং এর গুণাঙ্কের মাত্রা কি আমরা কি জানি, ইয়ং এর গুণাঙ্ক ইকুয়াল টু এ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল। তাহলে এখানে যদি আমরা এখন এখানে খেয়াল করো, দুইটাই কিন্তু তোমার দৈর্ঘ্য, উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, তাহলে এদের একক কাটাকাটি চলে যাবে। আর এফ এর একক কি নিউটন, আর এটার একক কি মিটার স্কয়ার। এটা একটু আগে আরেকবার করাইছিলাম। তারপর নিউটনকে আমরা কি লিখতে পারছিলাম জানি, নিউটনকে আমরা লিখতে পারছিলাম কেজি মিটার ইনভার্স 2, এখানে ছিল কি মিটার স্কয়ার, আলটিমেটলি আসলো কেজি মিটার ইনভার্স 2। তাহলে কি আসে, এটা আসে এম, এটা আসে এল ইনভার্স, এটা আসে কি টি ইনভার্স 2, এম এল ইনভার্স টি ইনভার্স 2। কোনটা হবে, এই নাম্বারটা। পয়সনের অনুপাতে কি নেই, কোনো একক নেই, ঠিক আছে। মান -1 হতে 0.5 এর মধ্যে, ঠিক আছে। মান নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট, হ্যাঁ। উপাদান যদি ফিক্স থাকে পয়সনের অনুপাতও ফিক্স থাকবে। তারপর কোশ্চেনটা খেয়াল করি, তারপর কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলতেছে, তারপর কোশ্চেনে উদ্দীপক দ্বারা দুটা কোশ্চেন সলভ করা যাবে, মানে 43-44 নং সলভ করা যাবে। তো বলতেছে যখন দৈর্ঘ্য বিকৃতি 0.2, তখন দৈর্ঘ্য পীড়ন কত 3.6 × 10⁻11। তো এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে ছোট হাতের এল বাই বড় হাতের এল ভ্যালু দেওয়া আছে 0.2, আর পীড়ন দেওয়া আছে এফ বাই এ, এটা দেওয়া আছে 3.6 × 10⁻10। তো এখন যদি আমরা হিসাব নিকাশ করি, ইয়ং এর গুণাঙ্ক কি ছিল, ইয়ং এর গুণাঙ্ক কি ছিল, পীড়ন বাই কি বিকৃতি, এফ বাই এ ছোট হাতের এল বাই বড় হাতের। তো পীড়ন কত 3.6 × 10⁻10, আর বিকৃতি কত ছিল 0.2 ছিল। আলটিমেটলি আমাদের রেজাল্টটা চলে আসতো 1.8 × 10⁻11 নিউটন আর মিটার ইনভার্স 2, 1.8 ডিনামিনেটর করি। কি বলতেছে 4.8 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ারের চেয়ে বেশি হলে তারটি ছিঁড়ে যাবে। এই যে এখানে সহনসীমা কত, এটা সহনসীমা তো দেওয়াই আছে 4.8 × 10⁻10, তার মানে এর চেয়ে যদি একটু বেড়ে যায় তাহলে তারটা কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তার মানে এইটা হইলো কি তোমার অসহপীড়ন, মানে তোমার সহ্য, যে পীড়নটা তোমার ওই উপাদানটা সহ্য করতে পারবে সেটা হলো 4.8 × 10⁻10। তাহলে 1 নাম্বার অপশনটা কারেক্ট। এখানে যদি আমাদের 3.6 × 10⁻10 থেকে এখান থেকে যদি আমাদের কোনো পীড়নটা বেড়ে যায় তাহলে দেখা যাবে যে আমার তারটার কি হবে, স্থায়ী বিকৃতি ঘটবে। স্থায়ী বিকৃতি ঘটা মানে কি, সে আগের জায়গায় ফেরত আসবে না। যদি এই 3.6 × 10⁻10 এর চেয়ে কম হয় তাহলে তোমার কোনো বিকৃতি ঘটবে, কি বলছে, এর কম হলে কোনো বিকৃতি ঘটবে না, না কম হলে তো বিকৃতি ঘটবে, কিন্তু যদি তার বেশি হয়ে যায় তাহলে একদম স্থায়ী বিকৃতি ঘটবে, যার কারণে আমরা পূর্বের অবস্থায় ফেরত আসতে পারবো না। তাহলে 1 ও 2 নাম্বার কারেক্ট। আমরা দেখি, আচ্ছা তারপরে আমরা কোশ্চেনটা দেখি। তারপর কোশ্চেনটা কি বলতেছে, তারপর কোশ্চেনটা বলতেছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি সবসময় ধ্রুবক থাকে। আমরা জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এখান থেকে আমরা পাইতাম পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু কি, ধ্রুব। আবার আমরা জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি কি কেমন সম্পর্ক হয়, পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির সম্পর্ক কেমন, সমানুপাতিক। তারপর আমরা এখান থেকে পাইতাম পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু কি, ধ্রুব। তারপর কোশ্চেনটা কি বলতেছে, বল বাই ক্ষেত্রফল কি সবসময় ধ্রুবক থাকে কিনা। বল বাই ক্ষেত্রফল আমরা কিভাবে পাই, ধরো y = f বড় হাতের এল বাই এ ছোট হাতের এল।
এফ বাই এ ওয়াই ছোট হাতের এল বাই বড় হাতের এল। তারপর এফ বাই এ এটা ধ্রুবক না, কারণ কি ওয়াই এর ভ্যালু বিভিন্ন উপাদানের জন্য বিভিন্ন রকম হয়। স্থিতিস্থাপক সীমার মধ্যে বিভিন্ন ইস্পাতের জন্য এক এক রকম, তারপর হলো ইস্পাত, তারপর হলো পিতল, এটির জন্য বিভিন্ন টাইপের রঙের গুণাঙ্ক হয়। তারপর দৈর্ঘ্য বৃদ্ধিও বিভিন্ন হয়। আদি দৈর্ঘ্য বৃদ্ধিটাও দেখা যায়, যদি ফোর্স বেশি দিই তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি ঘটে, ফোর্স যদি কম দিই দৈর্ঘ্য বৃদ্ধি কি হবে, কম ঘটবে। তাহলে দেখা যায় আলটিমেটলি এফ বাই এ এটা কিন্তু ধ্রুবক না, এটা কি আসতেছে না, ধ্রুবক আসতেছে না। তাহলে আমরা এটাকে ধ্রুবক বলতে পারি না, বল বাই ক্ষেত্রফলকে ধ্রুবক বলতে পারি না, কিন্তু পীড়ন বিকৃতি আর পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি এটা হলো কি ধ্রুবক। তারপর কি বলছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, অসহবার এত, অসহপীড়ন কত। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার। তো 1 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার হোল স্কোয়ার এটা দিলাম, 1 মিলিমিটার মানে কি 10⁻³ মিটার হোল স্কোয়ার। তাহলে এখানে আলটিমেটলি চলে আসে 10⁻⁶ m স্কোয়ার। এবার এখানে বলতেছে যে অসহ ভর কত দেওয়া আছে, অসহ ভর দেওয়া আছে 40 কেজি, মানে এম দেওয়া আছে। তো অসহ পীড়ন চাইছে, তাহলে আমরা কি জানি, পীড়ন পি ইকুয়াল টু এফ বাই এ। যদি এটা যদি অসহ পীড়ন হয় আর এইটা যদি অসহ ভার হয় আর এখানে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, আমরা অসহ পীড়নটা বের করতে পারবো। তো অসহ ভার কিভাবে পাবো, ওই যে অসহ ভরের সাথে যদি অভিকর্ষ ত্বরণটা গুণ করে দিই তাহলে অসহ ভার পাবো। তাহলে এখানে খেয়াল করো, এম এর ভ্যালু কত 40 কেজি, আর জি এর ভ্যালু কত 9.8, আর এ এর ভ্যালু কত 10⁻⁶। তাহলে এটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। এখানে কত চলে আসবে, এখানে চলে আসবে 3.92 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। কত, ডি নাম্বারটা आंसर। তারপরটা কি বলতেছে, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি। আয়তন গুণাঙ্কের যে বিপরীত রাশি সেটা হলো সংলম্বতা। আমরা 1 নম্বর এমসিকিউতে এটা করছিলাম। তারপর কি বলছে, দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে, পার্শ্ব বিকৃতি দেওয়া আছে, পয়সনের অনুপাত চাইছে। তাহলে খুবই সহজ, পয়সনের অনুপাত কি ছিল, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতিকে যদি তুমি দৈর্ঘ্য বিকৃতি দ্বারা ভাগ করে দাও তাহলে আমরা কি পাই যাই, পয়সনের অনুপাত পাই যাই। তাহলে দেখো পার্শ্ব বিকৃতি কত দেওয়া আছে 0.002, দৈর্ঘ্য বিকৃতি কত দেওয়া আছে 0.02। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা চলে আসবে 0.1। পরবর্তী কোশ্চেনটা একটু গোল আসছে, সমস্যা নেই, আমি একটু সলভ করি। এটা দ্বারা 2টা কোশ্চেন সলভ করা যাবে। তো বলা আছে 100 সেন্টিমিটার দীর্ঘ, মানে আদি দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার মানে কত মিটার, 1 মিটার। আচ্ছা, তারপর বলা আছে এত প্রস্থচ্ছেদ বিশিষ্ট, মানে ক্ষেত্রফল দেওয়া আছে 1 × 10⁻² সেন্টিমিটার স্কোয়ার। আর আমরা জানি এটাকে যদি আমরা মিটার স্কোয়ারে কনভার্ট করি তাহলে আরো 10⁻⁴ দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে মিটার স্কোয়ার চলে যাবে। তাহলে চলে আসবে 10⁻⁶ মিটার স্কোয়ার। তারপর বলছে এর ইয়ং এর গুণাঙ্ক এত দেওয়া আছে, ইয়ং এর গুণাঙ্ক কত দেওয়া আছে 1.24 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। একে টেনে 0.2 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে 0.2 সেন্টিমিটার, মানে 0.2 × 10⁻² মিটার। তারপর বলা হয়েছে কতটুকু কাজ সম্পূর্ণ হবে, মানে কাজের মান চেয়েছে W = 1। আমরা কৃতকাজের ফর্মুলা বা সঞ্চিত শক্তির ফর্মুলা কি জানি, এখানে ½ F × দৈর্ঘ্য বৃদ্ধি। তো এখানে তো ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে আমাদের এফটাকে একটু কনভার্ট করতে নিতে হবে ওগুলাতে। আমরা কি জানি, y = F বড় হাতের L বাই A ছোট হাতের L। তাহলে এখান থেকে আমাদের এফটা কত আসে, যেহেতু এফটা দেওয়া নাই তাহলে এফটাকেই আমাদের কনভার্ট করতে হবে। F = আমাদের চলে আসবে y A ছোট হাতের L বাই বড় হাতের L। তাহলে F = চলে আসবে y A ছোট হাতের L বাই বড় হাতের L × L। তাহলে চলে আসবে ½ y A L L স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা একটু মানগুলো বসায় দিই, মানগুলো যদি তোমরা বসায় দাও, y এর ভ্যালু বসায় দাও, তোমার a এর ভ্যালু 10⁻⁶ বসাবা,
এল এর ভ্যালু 1 মিটার বসাবা, ছোট হাতের এল এর ছোট হাতের এল কই, ছোট হাতের এল বসাবা 0.2 × 10⁻² মিটার। তাহলে দেখবা এখানে তোমার অ্যান্সারটা চলে আসবে 0.248 জুল বলছে। তারপর কোশ্চেন বলছে বিকৃতি এত, আদি দৈর্ঘ্য আমাদের কত ছিল, এল ইকুয়াল টু কত ছিল 1 মিটার, আর আমাদের যে পরিবর্তন সেই পরিবর্তনটা কত হয়েছে, পরিবর্তনটা হয়েছে 0.2 × 10⁻² মিটার। তাহলে পরিবর্তন হলো 0.2 × 10⁻² মিটার। তারপর কি বলছে বিকৃতি কত, বিকৃতি বলতে কি বোঝায়, পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। পরিবর্তন কত 0.2 × 10⁻², আদি দৈর্ঘ্য কত 1। তাহলে আলটিমেটলি আমাদের আলটিমেটলি তো আগের ভ্যালুটাই চলে আসলো। তারপর বলছে পীড়ন, পীড়ন কত এত, পীড়নটা আমরা কি পীড়ন কত এটা কিভাবে পীড়ন কিভাবে বের করবো, আর আমরা জানি পীড়ন সমানুপাতিক বিকৃতি, হ্যাঁ ঠিক আছে পীড়ন এটা। তাহলে পীড়নটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। পীড়নটা কিভাবে বের করবো, আমরা ফর্মুলা কি জানি, এটা হলো, এটা আমরা সলভ করলাম 1 নাম্বার, আর 3 নাম্বারটা পীড়ন সমানুপাতিক বিকৃতি, এটা আমরা জানি। এখন আমাদের সলভ করতে হবে 2 নাম্বার অপশনটা ঠিক আছে কিনা। 2 নাম্বার অপশনটা আমরা কিন্তু পীড়নের ভ্যালু বের করতে চাবো। আমরা জানি y ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, বিকৃতি কিন্তু জানি। তাহলে পীড়ন এফ বাই এ মানে হলো পি, আর ওয়াই ছোট হাতের এল বাই বড় হাতের এল। তো খেয়াল করো বিকৃতি মানে ছোট হাতের এল, এটা কত 0.002, তাহলে ওয়াই এর ভ্যালু কত 24 × 10⁻11, আর এটার ভ্যালু কত 0.002। তাহলে আলটিমেটলি তোমার চলে আসবে 2.48 × 10⁸। এটাও কি তোমার কারেক্ট। 1 2 3 তিনটাই সঠিক। আচ্ছা তাহলে সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই ছিল। আমরা তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।